সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সমসাময়িক নানা বিষয় নিয়ে বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। আর আলোচনায় অংশ নেওয়ার জন্য আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন এম এ আজিজ, প্রধান সম্পাদক ফিনান্সিয়াল পোস্ট, রেজাউল করিম রনি, সম্পাদক জবান, সোহরাব হাসান সিনিয়র সাংবাদিক এবং জহিরুল আরম, নির্বাহী পরিচালক চ্যানেল 24। আমরা আলোচনায় যাব। আলোচনার আগেই আমি বাংলা ভিশনের 20 বছর পূর্তিতে দর্শক এবং শুভানুধ্যায়ীদের জানাচ্ছি শুভেচ্ছা। এম এ আজিজ, 20 বছর পূর্তি হলো বাংলা ভিশনের, সাংবাদিক হিসেবে দীর্ঘদিন বাংলা ভিশনকে লিখেছেন, গণমাধ্যম হিসেবে বাংলা ভিশনকে কিভাবে বিবেচনা করবেন? বাংলা ভিশন দেখেন, বাংলা ভিশন কিন্তু লাইনটা বিশেষ করে আমি বলবো আওয়ামী ফেসিবাদের সময় অনেকটা কলিং করে কিন্তু চলতে হয়েছে। বাংলা ভিশন বলেন, এনটিভি বলেন, অনেকগুলো প্রতিষ্ঠান খুব জিগজাগ রাস্তা দিয়ে চলতে হয়েছে, বেঁচে থাকতে হয়েছে। কিন্তু বাংলা ভিশনের সবচাইতে আমার কাছে যেটা মনে হয়েছে, এখানে কিন্তু সব মতের লোক আছে, কিন্তু পত্রিকা টেলিভিশনটাকে সবাই কিন্তু আগলে রেখেছে। এবং এখানে একজন মুক্তিযোদ্ধা, তিনি এই প্রতিষ্ঠানটা করেছিলেন। এই প্রতিষ্ঠানটা যারা বোর্ডে ছিল তারাও কিন্তু যেমন এখানের সাংবাদিক কর্মচারী, তেমনি বোর্ডও কিন্তু সবাই কিন্তু বেশ পরিকল্পনা করে একতার সাথে বাংলা ভিশনটাকে ধরে রেখেছে। এবং তারা এই লিমিটেশনের মধ্যেও যতটুকু পেশাদারিত্ব দেখিয়েছে আমার কাছে মনে হয়েছে যথেষ্ট ভালো। এখনও বাংলা ভিশন ধরেন বড় টেলিভিশনগুলোর ভিতরে অন্যতম। বেশ কয়েকটা জনপ্রিয় টেলিভিশন হলে বাংলাদেশ এটা আছে। নিঃসন্দেহে বাংলা ভিশনের আপনার বোর্ড থেকে শুরু করে সাংবাদিক কর্মচারী সবাইকে কিন্তু প্রশংসা পাওয়ার দাবি রাখে। আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আগামী দিনে যে অভ্যুত্থানে যে পরিবর্তন হয়েছে, গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন, এই লক্ষ্যে বাংলা ভিশনের সাংবাদিক কর্মচারীরা ভূমিকা রাখবে, এটা আমার প্রত্যাশা। রেজাউল করিম রনি, কিভাবে বিশ্লেষণ করে বাংলা ভিশনের 20 বছরের পথ চলা? প্রথমে বাংলা ভিশনের সাথে যারা জড়িত সর্বস্তরের কর্মচারী, কর্মকর্তা, উদ্যোক্তা, কলাকুশলী সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। বিকজ অফ সংগ্রামী শুভেচ্ছা এই কারণে যে আওয়ামী ফেস্টিভাল পার হয়ে এরকম একটা মিডিয়া টিকে থাকাটাই, যেটা আজিজ ভাই পারফেক্টলি বললেন, খুবই চ্যালেঞ্জিং ছিল। সেই সময়টা আমরা বাংলা ভিশনকে দেখেছি, তো খুবই স্ট্রাগলিং অবস্থার মধ্যে দিয়ে বাংলা ভিশনকে যেতে হয়েছে। এবং বাংলা ভিশনকে প্রতিষ্ঠান হিসেবে ধ্বংস করা, প্রতিষ্ঠান হিসেবে তার চরিত্র নষ্ট করার জন্য যা যা করার সম্ভব সবই করার চেষ্টাও করা হয়েছে, উদ্যোগও নেওয়া হয়েছে। তো তারপরেও প্রতিষ্ঠানটা সার্ভাইভ করে গেছে, এটা সফলতা, এটা বিশাল সফলতা। অনেক প্রতিষ্ঠান সার্ভাইভ করেনি। তো সার্ভাইভ করার আবার হইলো অনেকে সার্ভাইভ করছে কিন্তু চরিত্র হারাইছে। হ্যাঁ, তো এখন বাংলা ভিশন হলো সার্ভাইভও করছে আবার চরিত্র হারায়নি। তো সেদিক থেকে বাংলা ভিশন একটা সফল প্রতিষ্ঠান এখনো পর্যন্ত। কিন্তু যেটা হলো যে গোটা বাংলাদেশের মিডিয়া পরিস্থিতিটাই আশানুরূপ না, যে জায়গায় থাকার কথা সেই জায়গায় না গোটা বাংলাদেশের। সেখানে বাংলা ভিশনের এই সাফল্যকে আমলে নিয়েও বলতে হবে যে আগামী দিনগুলোতে যে এরকম একটা গণমাধ্যম, মানে মিডিয়ার অনুবাদ তো প্রচার মাধ্যম, কিন্তু আমরা গণমাধ্যম যেটা বলতে চাই, যে জনবান্ধব, জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠার যে গণমাধ্যম, সেই গণমাধ্যম করার ক্ষেত্রে বাংলা ভিশনকে যুগ উপযোগী, সময় উপযোগী পদক্ষেপ নিতে হবে, জনগণের দিকে তাকিয়ে তার সাংবাদিকতা এবং আপনার তার কমিটমেন্টকে প্রমাণ করতে হবে। এটা আগামী দিনে তাকে প্রমাণ করার ব্যাপার আছে। আর একটা হলো যে বাংলা ভিশনের আপনার এই যে সময়ের সাথে তাল মিলিয়ে তার যে আধুনিকায়ন, সেটা জনগণের প্রত্যাশা। হ্যাঁ, এটা অনেক কারণে করা যায় নাই, অনেক মানে অর্থনৈতিক অনেক মানে দুরবস্থার মধ্যে দিয়ে প্রতিষ্ঠানকে যেতে, যেটা আমরা সাংবাদিক হিসাবে জানি, আমাদের অনেক কলিগ এখানে কাজ করে, ফলে আমরা জানি। ফলে আগামী দিনের প্রত্যাশা থাকবে যে এই চ্যানেলের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা, সেটাকে আমলে নিয়ে এইটার সেই পরিবর্তন এবং সেই অগ্রগতিটা এবং সেইটার এই ট্রান্সফরমেশন এবং সেই উন্নতিটা, চ্যানেলের উন্নতি এবং যারা কাজ করে তাদের উন্নতি, এখানে পেশাজীবী যারা আছেন, অনেক ডিপ্রাইভ কলিগ আছে, আমি আমাদের কলিগদের কথা একটু এই সুযোগে বলার আপনার কী বলে সুযোগটা মিস করতে চাই না। ফলে যারা ডিপ্রাইভ হয়েছেন তাদেরকে যথাযথ মূল্যায়ন করা এবং চ্যানেলের উন্নতির ক্ষেত্রেও মনোযোগ দেওয়া, এটা আমার একটা প্রত্যাশা থাকবে আর কি। সোহরাব হাসান, গণমাধ্যমের উত্থান পতন দেখেছেন, সেই বিবেচনায় বাংলা ভিশনকে কীভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ এবং সহ আলোচকদের শুভেচ্ছা।
একই সঙ্গে বাংলা ভিশনের 20 একুশে বছর পূর্তি, 21 বছর শুরু। 21 যাত্রায় অভিনন্দন, শুভেচ্ছা। বাংলা ভিশন শুরু হয় বিএনপি আমলে, বিএনপি যখন তত্ত্বাবধায়ক সরকারের সময় 2006 সালের 2006 সালের 31শে মার্চ 2006 সালের 31শে মার্চ 31 মার্চ। 2006 সালে 31শে মার্চ তত্ত্বাবধায়ক সরকার না, 2006 এর 31শে মার্চ আমাদের এই সময়। ছয় হলে বিএনপির সময়, 31 ছয় হলে সময় BNP একদম সরকার। শেষ সময়। যদি BNP 6 হয় বিএনপি সরকারের সময়, শেষ 6 সালে হলে 31শে মার্চ বিএনপির সময়। হ্যাঁ। তারপর তত্ত্বাবধায়ক সরকার আসলো, তারপর আওয়ামী লীগ সরকার, তারপর অন্তর্বর্তী সরকার। 4টি সরকার কিন্তু ইতিমধ্যে পার করে দিয়েছে। এক এক সরকারের সময় এক এক ধরনের প্রতিবন্ধকতা, সুযোগ ছিল। বিএনপির সরকারের সময় যদি শুরু হয়ে থাকে সেটার একটা সুবিধা ছিল, আবার অসুবিধাও ছিল। সেই অসুবিধা হয়তো বিএনপি আওয়ামী লীগ তো স্বাভাবিকভাবে বৈরী আচরণ করেছে। সেটি তত্ত্বাবধায়ক সরকারের সময় হয়তো দু একটি মিডিয়া ছাড়া খুব বিরূপ পরিস্থিতির শিকার হয়নি। কিন্তু এই চড়াই উত্তরাই নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে 20 বছর অতিক্রম করেছে এবং একদিনের জন্য এই মাধ্যমটি বন্ধ হয়নি। এবং মালিকের উপর নানা সময়ে চাপ এসেছে, তাকে নির্যাতন এসেছে, কিন্তু প্রতিষ্ঠানের কর্মীরা কিন্তু এটিকে টিকে গেছে। এবং বাংলাদেশে বলবো যে আরও অনেক প্রতিষ্ঠান, যে মালিক দেশেও ছিলেন না, কিন্তু কর্মীরা প্রতিষ্ঠানটি টিকিয়ে রেখেছে। এটা পেশাদারত্বের কারণে এবং তার যে সংগ্রামী চেতনা বা যে লক্ষ্যে একটি গণমাধ্যম স্বাধীন সাংবাদিকতা করতে পারে, সেই মনোভাব নিয়েই কিন্তু কর্মীরা এই প্রতিষ্ঠানটিকে রেখেছে। অন্য আরও অনেক প্রতিষ্ঠান। বাংলা ভাষার সামনে নতুন যে চ্যালেঞ্জ, সেটি হচ্ছে এই প্রতিষ্ঠানের সাথে যারা আছে তারা ক্ষমতাসীন দলের সঙ্গেও আছে, কেউ কেউ সংসদ সদস্য। তো সুতরাং স্বাধীন সাংবাদিকতার প্রথম যে বাধাটা আসে কিন্তু দল থেকে এবং সরকার থেকে। সরকার যদি ওই দল যদি ক্ষমতায় থাকে, তো সেখানে এই যে পেশাদারত্ব এবং দলীয় আদর্শ বলি, নীতি বলি, আনুগত্য নাই বললাম, তো এই দুটোর মধ্যে সমন্বয় করা কিন্তু কঠিন এবং আমাদের মতো দেশে। তো সেটা বাংলা ভিশন তার এই 20 বছরের অভিজ্ঞতা দিয়ে ভবিষ্যৎ পথ চলাকে নিশ্চিত করবে। আর আমিও রেজাউল করিম রনির সাথে একমত যে বদলাতে হবে, মানে তার আঙ্গিক বদলাতে হবে, তার শুধু আদর্শটা সমুন্নত যেমন রাখতে হবে, একই সঙ্গে তার প্রযুক্তি বদলাতে হবে। এবং বাংলা ভিশন যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন যে প্রতিযোগিতা ছিল, এখন অনেক বেশি প্রতিযোগিতা, অনেক বেশি তাকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এবং এখন তো প্রায় 40টা টেলিভিশন চালু আছে। এখন শুধু টেলিভিশনের কাজ করছে না, এখন সব সংবাদপত্র, সব অনলাইন, সবাই কিন্তু টেলিভিশনের প্রতিপক্ষ, বা প্রতিপক্ষ না। আর সুতরাং চিন্তা করতে হবে যে কীভাবে আরও বেশি দর্শকদের টানা যায়, আরও বেশি জনপ্রিয়তা লাভ করা যায়, একই সঙ্গে ব্যবসায়িক সাফল্য। না হলে যে রনি বলেছেন যে না হলে তো এখানকার কর্মীরা সেই সুফল পাবে না। আমরা আশা করি কর্মী, কলাকুশলী সবাই এর সুফল পাক এবং সবচেয়ে স্বাধীন সাংবাদিকতাকে সমুন্নত রাখুক। জি, জহুরুল আলম টেলিভিশন হিসেবে বাংলা ভাষার মূল্যায়ন তো করবেনই, তার সাথে আরেকটি বিষয় যেটি রেজাউল করিম রনি আসলে তুলেছিলেন, যে গণমাধ্যমগুলো আসলে প্রচার মাধ্যমে অনেকটা পরিণত হয়েছে। এই জায়গাটা আসলে আমাদের পরিবর্তন কবে আসবে, যেটি গত সরকার থেকে ব্যাপক অভিযোগ রয়েছে গণমাধ্যমগুলোর বিপক্ষে? জি, আপনি শুরুতে বলছিলেন এখানে একটা কনফিউশন হয়েছিল। আসলে কনফিউশনের কিছু নাই, এটা বিএনপির সময় হয়েছে। 2006 সালের 31শে মার্চ আপনারা যে স্লোগান নিয়ে শুরু করেছিলেন, দৃষ্টি জুড়ে দেশ, উদ্যোক্তা শ্যামল বাংলা মিডিয়া লিমিটেড, তারা সেই বাংলা ভিশনের যাত্রা শুরু হয়েছিল এই দিনে। অভিনন্দন বাংলা ভিশন এবং পুরো পরিবারকে। উদ্যোক্তারা যারা সাহসের সঙ্গে এই মিডিয়াটি প্রতিষ্ঠা করেছিলেন, সেই সময় অনেক চড়াই উত্তরাইয়ের কথা আমরা জানি, অনেক সীমাবদ্ধতা, অনেক সংগ্রাম, অনেক সংকট মধ্য দিয়েও
একটা নিরপেক্ষ বস্তুনিষ্ঠ ভালো মিডিয়া হিসেবে বাংলা ভিশন কিন্তু আসলে দেশ এবং দেশের বাইরে সবখানে কিন্তু জনপ্রিয়তা অর্জন করেছে এবং এই সময় পর্যন্ত এটি তার যে অবস্থান এক ধরনের প্রেস্টিজ বা একটা ডিগনিটি বা একটা গ্রহণযোগ্যতা, সেদিক থেকে আমি মনে করি যে বাংলা ভিশন যথেষ্ট তার অবস্থানটা ধরে রাখতে পেরেছে। সেই জন্য আপনারা ধন্যবাদ প্রাপ্য। এবং আমি এই সুযোগে সকল সাংবাদিক বন্ধুদেরকে এবং আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যারা বিজ্ঞাপনদাতা রয়েছেন, যারা উদ্যোক্তা রয়েছেন, সকলকে অভিনন্দন জানাচ্ছি, জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, নতুন বছরের যে পদার্পণ শুভকামনা করছি। নিশ্চয়ই এটা বলার অপেক্ষা রাখে না যে বাংলা ভিশন একটা ইনফোটেইনমেন্ট চ্যানেল হিসেবে শুধুমাত্র সংবাদ নয়, অন্যান্য ক্ষেত্রেও তারা অবদান রেখেছে। তো সব কিছু মিলিয়ে আমি মনে করি যে জার্নিটা সুখের ছিল না, একেবারে সহজ ছিল না, কিন্তু তারপরেও এই টিকে থাকাটা একটা বড় ধরনের সেলিব্রেশনের একটা ব্যাপার, সেটা আমরা সবাই এক বাক্যে স্বীকার করব। আর দ্বিতীয় যে প্রসঙ্গটি আপনি তুলেছেন, প্রচার মাধ্যম, গণমাধ্যমগুলো প্রচার মাধ্যমে পরিণত হয়েছে। প্রচার মাধ্যম অ্যাকচুয়ালি কি এটা একটা কি বলে সুইপিং একটা কমেন্ট আমি মনে করি। বাংলাদেশের যে বাস্তবতা, বাংলাদেশের মিডিয়া কখনোই কমফোর্টেবল ছিল না। বাংলাদেশের মিডিয়া সবসময় একটা কি বলবো দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের মিডিয়াকে সার্ভাইভ করতে হয়েছে এবং প্রতিটা পলিটিক্যাল আপনার কি বলবো যে বাস্তবতা, হ্যাঁ আমরা স্বৈরশাসনের কথা বলছি, ফ্যাসিবাদের যে সময়টা, সেটা হচ্ছে কি এক ধরনের কনসিকুয়েন্স, মানে কি বলে কালবিনেশন, একটা চূড়ান্ত রূপ ধারণ করেছে। কিন্তু মিডিয়ার যে চড়াই উতরাই, মিডিয়ার যে স্ট্রাগল, মিডিয়ার যে মালিকানা, মিডিয়ার যে আপনার লাইসেন্সিং অ্যাওয়ার্ডিং, তারপরে মিডিয়ার যে কর্মীদের যে সুরক্ষার যে সংকট, মিডিয়া কর্মীদের এবং আপনার কি বলে গণমাধ্যমের যে এক ধরনের কন্ডিউসিভ একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আনুষঙ্গিক যে বাস্তবতা, সেটা কিন্তু কখনোই বিরাজ করেনি। সুতরাং আই মনে হচ্ছে যে জার্নি স্ট্রাগল রিমেইন সেম, আছে এখনও। এমন না যে 5ই অগাস্টের পরে আমরা বিশালভাবে স্বাধীন হয়ে গেছি। আমরা তো বলেছি, শুনেছি, ডেফিনেটলি ওই সময়টাকে আমরা সিগনিফাই করতে চাই না, এটা একটা কালো অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। কিন্তু অতঃপর যেই অবস্থাগুলো আমরা দেখেছি, সেখানে তো বলা হয়েছে যে আপনি মন খুলে কথা বলতে পারবেন, আপনি সমালোচনা করতে পারবেন, আপনি কিন্তু তা কিন্তু হয় নাই। আমি যদি একটু আপনাকে মনে করে দিই, আপনি এর আগে যে গণমাধ্যমটিতে ছিলেন, গণতান্ত্রিক সরকারের সময় সেই গণমাধ্যমে এবং বাংলা ভিশন একই সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রীর সংবাদ কাভারেজে নিষেধাজ্ঞা ছিল এক সময়, মানে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল নিশ্চয়ই, ওই সময় সেটি গণতান্ত্রিক সরকারই ছিল। সেটাই বলছি যে সুতরাং আমরা আমাদের যে আনুষঙ্গিক যে মানে কি বলে কোল্যাটারাল যে চ্যালেঞ্জেসগুলো আছে, এগুলোকে মাথায় রেখে কিন্তু আমাদেরকে আগাতে হবে। কিন্তু ধরেন শুরুতেই গণমাধ্যমকে কিন্তু আমরা আক্রমণ করে বসেছি। গণমাধ্যমের কাছে আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু গণমাধ্যম কিন্তু আমাদের টোটাল সিস্টেমের একটা বাই প্রোডাক্ট। আমাদের টোটাল প্রাতিষ্ঠানিক যে ফেলিওর, যে ফ্রেজিলিটি, যে ডিস্ট্রাকশন ঘটেছে, সেখান থেকে শুধুমাত্র গণমাধ্যম একটা সুন্দর, সুষ্ঠু, অবজেক্টিভ, বস্তুনিষ্ঠ, তথ্য নির্ভর এবং আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো একটা মাধ্যম হয়ে উঠবে, সেরকম প্রতিষ্ঠান তো আমরা গড়ে তোলার জন্য আমরা সেই এফোর্টটা দেই নাই। আমাদের মানে কি বলবো যে এই জায়গার মধ্যে আমাদের কাজ করার সুযোগ আসছে। আমি মনে করি যে না, এত সংগ্রাম, এত ধরনের আমাদের কি বলবো যে দুরবস্থা, সে পার হয়ে আজকে যে অবস্থা, আজকে যেখানে আমরা এসে পৌঁছেছি, এটা একটা নতুন প্রমিস, এটা একটা নতুন চ্যাপ্টার। এখানে আমার মনে হয় যে সকল স্টেক হোল্ডারদেরকে ভাবতে হবে যে দেখেন, গণমাধ্যমের কাছে এত প্রত্যাশা, কিন্তু যার বিপক্ষে যায় খবরটা, উনি কিন্তু গণমাধ্যমকে এক হাত নিয়ে নিচ্ছেন এবং তাকে শত্রু হিসেবে চিহ্নিত করছেন। কিন্তু আবার বলছেন যে আমরাই সমাজের দর্পণ, গণমাধ্যমই সত্যি কথাটা বলবে। সত্যি কথা বলে কে সারভাইভ করতে পারছে আসলে? সত্যি কথা বলে কে মানে কে বিরাগভাজন হচ্ছে না? এই জায়গাটা আপনি দেখেন যে এই যে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সময় কী একটা অবস্থা হয়েছে। ঠিক আছে, আপনার মতের বিরুদ্ধে তো হতেই পারে, কিন্তু একেবারে আপনি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার মতো অবস্থা হয়েছে। সুতরাং আমার মনে হয় যে এখানে আত্মসমালোচনার সুযোগ আছে। যারা সেগুলো বলছেন, আমাদের অন্য যারা স্টেক হোল্ডার যারা আছেন, যারা ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট, এখানে ধরেন গণমাধ্যম কমিশন করা হয়েছিল গত রেজিমে, ইন্টারিমের সময়, এত ভালো ভালো কথা বলা হয়েছে। সেই ছাত্র নেতৃত্বই কিন্তু গণমাধ্যমের নেতৃত্ব দিয়েছিলেন, মানে তথ্য মন্ত্রণালয়ের নেতৃত্ব দিয়েছেন। মানে কি রিয়েলাইজ করেছেন ওনারা, কি পরিবর্তন আনার জন্য ওনার যে প্রমিস করেছিলেন সেটা আমাদেরকে দেখিয়েছিলেন। সময় কিন্তু একবারে কম পাননি, একটা বিগিনিং তো হতে পারতো। তো আমি মনে করি না যে এত কমপ্লাসেন্ট হওয়ার সুযোগ আছে। আবার একই সঙ্গে আমি মনে করি যে
আমাদেরকে সামনে আগাবার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ অনেক তো গেল, 55 বছর গেছে, আপনারা 20 বছর পার করেছেন, ম্যাচুরিটির জন্য যথেষ্ট সময় আমরা অতিক্রম করেছি। এখন আমাদের মনে হয় যে সকলে মিলে এক ধরনের কি বলে যৌক্তিক একটা মনোভাব পোষণ করতে হবে, গণমাধ্যমের জন্য স্পেস তৈরি করতে হবে। স্পেস তৈরি না করে শুধু গণমাধ্যমকে ব্যাশিং করে, কারণ সব আমলে দেখবেন যে কিছু লোক সুবিধাভোগী লোক তৈরি হচ্ছে, এবং ফ্যাসিজমের সময় কিন্তু সুবিধাভোগী একটা ক্লাস সুবিধাভোগী ছিল। কিন্তু বাই অ্যান্ড লার্জ যদি জার্নালিস্টদের কথা বলেন, তো তারা কি ধরুন বাংলা ভিশনের সাংবাদিকদের কথা বললেন আমাদের বন্ধু, যে ডেফিনেটলি তাদের সুরক্ষার বিষয়টি খুবই ইম্পর্টেন্ট, কিন্তু সুরক্ষার বিষয়টি সবার জন্যই ইম্পর্টেন্ট। এই সুরক্ষার নীতিটা কি হয়েছে কিনা কে এটা দেখবে? কিছু লোক সুবিধা পেয়েছে, কিছু লোক সংগঠন করেছে, কিছু লোক ক্ষমতার কাছাকাছি গেছে, তো তারা সুবিধার মধ্যে থাকবে, বাট জেনারেলি কি সবাই ভালো আছে কিনা? তো তাদের জন্য একটা সুরক্ষার নীতি করতে হবে, তাদের জন্য একটা কুশন তৈরি করতে হবে, তাদের জন্য একটা প্রফেশনাল মানে ক্যারিয়ার ড্রিম তৈরি করতে হবে। তাহলে পরে ধরেন যে মিডিয়া একটা সাস্টেনেবল, মিডিয়া একটা অ্যাকাউন্টেবল, মিডিয়া একটা গ্রহণযোগ্য একটা মাধ্যম হিসেবে আপনার জনগণের প্রত্যাশা পূরণ করার পথে আগাতে পারবে। রেজাল্ট করিম ভাই, আপনি যেটি বলছিলেন, আমি যদি ধরে নেই যে মানে গণমাধ্যমকে কখন প্রচার মাধ্যমে পরিণত করা যায়, সেটি হলো যে কাউকে সুবিধা দিয়ে কাউকে অসুবিধায় ফেলে, সেই জায়গাটা আসলে দূর হয়েছে কিনা আমাদের? না, দূর হয়নি, সেটা শুধু ট্রান্সফরমেশন হয়েছে। সেটা হলো কীরকম, যেটা আমাদের এখানে সাংবাদিকতার বেসিক চরিত্রটা কী ছিল বিগত আমলটা যদি আমরা নির্মোহভাবে দেখি, একটা দেশে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, এই বিষয়ে তো কারো কোনো দ্বিমত নেই, তাই না? তো সে ফ্যাসিবাদ কীভাবে কায়েম হয় যদি অ্যাট দ্য সেম টাইম গণমাধ্যম থাকে, মিডিয়া থাকে? তার মানে মিডিয়া ছিল না। আইডিয়ালি মিডিয়া আছে এবং ফ্যাসিবাদও আছে, দুটো একসাথে তো সম্ভব না। তার মানে কম্প্রোমাইজ ছিল, মিডিয়া ছিল মানে কি, মিডিয়া কম্প্রোমাইজ ছিল। সেটা সেই কম্প্রোমাইজেশনটা শুরু হয়েছে কবে থেকে? শুরু হয়েছে তথাকথিত 1/11-এর সময় থেকে। সেটা নিয়ে অনেক কথা হয়েছে, আমরা জানি। তার মানে কম্প্রোমাইজড মিডিয়া কালচারের মধ্য দিয়ে আসছি, এবং সেখানে আমাদের মিডিয়ার মূল চরিত্রটা কী ছিল, মিডিয়া কী করতো? মিডিয়া যেটা করতো এন্টার আমলে, বিগত আমলগুলোর কথা বলছি, একদল লোকের চরিত্র হরণ করতো, আরেক দল লোকের চরিত্র নির্মাণ করতো। এই বেসিক্যালি এর ফাঁকে ফুকরে যা হইতো 2-4টা সাংবাদিকতা, সামাজিক নিউজ টিউজ অমুক তমুক, মূলত কাজ ছিল এইটা, এক দলের চরিত্র হনন, আরেক দলের চরিত্র নির্মাণ। আমি যদি মোটা ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সাংবাদিকতা পর্যবেক্ষণ করেছি, তাহলে এই জায়গা থেকে গণমাধ্যমকে রিয়েলি গণমাধ্যম হয়ে ওঠার স্ট্রাগলটা অ্যাট দ্য সেম টাইম ডেমোক্রেটিক স্ট্রাগল। ফলে আপনার একটা সমাজে আপনি গণতন্ত্র চান বা একটা রাষ্ট্রে গণতন্ত্র চান, তার জন্য তো ডেমোক্রেটিক কালচার আপনার প্রডিউস করতে হবে। তাহলে ডেমোক্রেটিক কালচার প্রডিউস করবে কে? তার একটা অন্যতম উইপন হইল বা মাধ্যম হইল গণমাধ্যম। এই গণমাধ্যম নিজে কি গণতান্ত্রিক সংস্কৃতি চর্চা করে? গণমাধ্যম ইস্টাবলিশমেন্টের সাথে কি ধরনের সম্পর্কে সম্পর্কিত? ইস্টাবলিশমেন্টের সাথে তার কি আপনার সম্পর্কটা তো সে ইস্টাবলিশমেন্টের সাথে একটা ক্রাইসিস পৃথিবীর সমস্ত গণমাধ্যমের আছে, পৃথিবীর সমস্ত গণমাধ্যমের আছে। সেই ক্রাইসিসের পরেও গণমাধ্যম যে কারণে হয়ে উঠতে পারে, বাংলাদেশে সেই কন্ডিশনটা গণমাধ্যমকে কায়েম করতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের একটা নন পার্টিজান অ্যালায়েন্স লাগবে। হ্যাঁ, আপনি জামাত করেন বা বিএনপি করেন বা এনসিপি করেন, অসুবিধা নেই, বাট যখন আপনি সাংবাদিক বা আমি সাংবাদিক, তখন আমাদের একটা নন পার্টিজান ডেডিকেটেড প্রফেশনাল অ্যালায়েন্স লাগবে। সেটা আমাদের এখানে হয়নি, বরং আমাদের এখানে যেটা হয়েছে পেশাদারিত্বের নামে, নিরপেক্ষতার নামে আওয়ামী দালালি হয়েছে। এখন এইটা একটা নতুন নিরপেক্ষতার মহামারী আকারে ফটোকাট সাংবাদিকতা যারা করছে, কাটপিস সাংবাদিক, এই যে এত ভালো ভালো কথা বলি টকশোতে রাত জায়গা স্বাস্থ্য ক্ষতি করে, হ্যাঁ লাভ কি? সকালে ওইটা হাজার ফটোকাট, হ্যাঁ সকালে ওইটা দেখবে যে আপনার এইখানকার 2 সেকেন্ড বক্তব্য, এখানকার 5 সেকেন্ড বক্তব্য নিয়ে এমন এক বক্তব্য দিছে, হ্যাঁ এমন এক বক্তব্য প্রচার করছে, হ্যাঁ কাটপিস, সেটা ময়ূরের আমলে ছিল, সেই কাটপিস আবার তারা ফেরত আনছে। ফলে এখানে শেষ করে এই পয়েন্টটা বলে যে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা এন্টার আমলে ডিস্ট্রয় হয়েছিল, হইয়া বিকল্প মাধ্যম হিসাবে সোশ্যাল মিডিয়া, ব্যক্তিকেন্দ্রিক মিডিয়া, হ্যাঁ ইউটিউব, এগুলোর একটা গ্রহণযোগ্যতা জনগণের মধ্যে তৈরি হয়েছিল। এইবার এই গ্রহণযোগ্যতার মিসইউজ হচ্ছে এখন। ফলে এখন এই জায়গায় গণমাধ্যমকে রিয়েল একটা স্ট্রাগল করতে হবে, পেশাদার গণমাধ্যমকে, যে তাহলে যে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন এবং ইন্ডাস্ট্রিয়াল লেভেলের প্রপাগান্ডা এবং পলিটিক্যাল ক্যাম্পেনিং নির্ভর সাংবাদিকতা, পার্টিজান জার্নালিজম, এই জায়গার থেকে এসে রিয়েলি গণমাধ্যম হয়ে ওঠার জায়গাটা তাকে অ্যাচিভ করতে হবে। অ্যাচিভ করলে দ্রুত সোশ্যাল মিডিয়াতে এখন যে মহামারী চলতেছে, করোনার পরে এখন যে মহামারীতে বাংলাদেশ আক্রান্ত, সেটার নাম হলো ফটোকাট মহামারী। এখানে আপনি যদি একটা দলের ব্যাপারে ক্রিটিক্যাল থাকেন, তাহলে আর আপনার কোনো চরিত্র থাকবে না, আপনি নিরপেক্ষ থাকবেন না। ফলে ফটোকাট মহামারীর থেকে আগে বাংলাদেশকে রক্ষা করতে হবে, এবং এই সরকারের প্রধান চ্যালেঞ্জ হইল মিডিয়া স্বাধীনতা নিশ্চিত করা না। মিডিয়া স্বাধীনতা সবসময়ই ছিল সিলেক্টিভ। প্রথম কথা হলো সমালোচনার পরিবেশ তৈরি করা। অ্যাট দ্য সেম টাইম যদি প্রোপাগান্ডার জোয়ার চলতে থাকে, তাইলে আমি সরকার, ধরেন সরকার বা বিএনপির ব্যাপারে আমি একটা সমালোচনা করব,
যেই জিনিস বিএনপি করে নাই ওইটা তো আপনি বিএনপির নামে চালান প্রোপাগান্ডার স্বার্থে। তো ফলে যে জিনিস বিএনপি করছে রিয়েলি আমরা ক্রিটিক করে তারা কারেক্ট করব সেটাও করতে পারবো না, বলবো যে এটাও তো প্রোপাগান্ডা আমার নামে। ফলে প্রবলেমটা দেখেন আপনি তাহলে কত ক্রুশিয়াল। আগে আপনাকে সমালোচনার পরিবেশ তৈরি করতে হবে। সরকার বলতেছে হ্যাঁ সংবাদপত্রের স্বাধীনতা অবাধ অবারিত, এগুলো এইসব কথা 2 পয়সার ভ্যালু নেই। অবাধ স্বাধীনতা শুধু জঙ্গলে সম্ভব, উইদাউট রেসপন্সিবিলিটি। যে কোনো স্বাধীনতা কী বিপর্যয় ডেকে আনে এটা হাসিনার আমলে আমরা দেখছি। হাসিনার আমলের পার্টিজান আওয়ামী সাংবাদিকরা কেউ তো পরাধীন ছিল না, সবাই উচ্চ লেভেলে স্বাধীনতা ভোগ করছে। তারপর তো বাংলাদেশে একটা ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। ফলে রেসপন্সিবিলিটির এই জায়গাটা এনশিওর করার জন্য সরকারের প্রধান চ্যালেঞ্জ হইল সমালোচনার পরিবেশ তৈরি করা। সমালোচনার পরিবেশ নাই, এখন একটা বাইনারি, হয় আপনি আমার পক্ষে, যদি আপনি আমার পক্ষে থাকেন তাহলে আপনি ভালো, আপনি মেধাবী, আপনার চরিত্রবান, হ্যাঁ আপনি নিরপেক্ষ। আর যদি আপনি আমার ব্যাপারে ক্রিটিক করেন তাহলে আপনার চরিত্র বলে কিছু রাখা হবে না। ফলে এই যে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের কালচার, এইটা যতক্ষণ পর্যন্ত ডেভেলপ করা না যাবে ততক্ষণ পর্যন্ত গণতান্ত্রিক সংস্কৃতি নির্মাণ করা যাবে না। সরকারের আমরা সারাদিন সমালোচনা করেও কোনো উন্নতি করতে পারবো না, বলবো যে এটাও প্রোপাগান্ডা। এম এ আজিজ, যেটি হচ্ছে যে গণমাধ্যম হয়ে ওঠার ক্ষেত্রে যে ধরেন মালিকানা বা নানান বিষয় থাকে, আমাদের সরকার পরিবর্তনের সাথে সাথে গণমাধ্যমের মালিকানা পরিবর্তন হয়, গণমাধ্যমের নানান ক্ষেত্রে পরিবর্তন হয়, কিংবা কোনো কোনো ক্ষেত্রে গণমাধ্যম দখল হয়ে যায়, কিন্তু গণমাধ্যমে যারা কাজ করেন তাদের যে পেশাগত যে মর্যাদা সেটি আসলে সুরক্ষিত না করার ফলে এই ধরনের একটি সমস্যা সংকট তৈরি হয় কিনা? দেখেন, আসলে গণমাধ্যম কিন্তু গণতন্ত্রের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, আমি বলবো যে গণতন্ত্রের অন্তর্নিহিত শক্তি। এই দেশে গণতন্ত্র কখনোই ছিল না, এখনো নাই। কোন রাজনৈতিক দলের ভিতরে গণতন্ত্র আছে বলেন? আপনার ধরেন, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি অবজারভারের কেরিয়ার শুরু, হামিদুল হক চৌধুরী, তিনি পাকিস্তানের ফরেন মিনিস্টার ছিল, সারা পৃথিবীতে দেশের স্বাধীনতার বিরুদ্ধে সে প্লেনে ঘুরে বেড়াইছে, কিন্তু তার অবজারভার ছিল স্বাধীনতার পক্ষে, কারণ সাংবাদিকদের জন্যে। কারণ এরপরে তখন সে ওই সময়টা পার দিয়ে আসছে, মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে নাই, কিন্তু তিনি অফিসে বসতো, একদিন কোনো একটা নিউজের জন্য কোনো ইন্টারফারেন্স বা কোনো একটা রিকোয়েস্টও তার ছিল না। এ ধরনের মালিক পাবেন? আপনি আসেন, আমি ডেইলি স্টারের 8 বছর ছিলাম, লতিফুর রহমান সাহেবের আমি চেহারাও দেখিনি। এস এম আলী ফাইনাল ছিল, তিনি আমি মালিক, তিনিই সব। এস এম আলীর বিকল্প কোনো সম্পাদক কিন্তু আমি এখনও দেখি না। এরপরে গেছিলাম টেলিগ্রাফে, সেটা মৌলানা মান্নানের পত্রিকা। মৌলানা মান্নানকে রাজাকার খুনি বলে বক্তব্য আসতো। টেলিগ্রাফের ইনক্লাবের ফার্স্ট পেজে এক কলাম দেওয়া হতো, আর এক কলাম তার পক্ষে সে অর্গানাইজ করে স্টেটমেন্ট দিত। কি পাবেন একটা মালিক? এর আগে তো আরও আছে ধরেন। তো অর্থাৎ আমি যদি বলি এখন গণমাধ্যমের স্বাধীনতা চাই, তাহলে দিতে হবে প্রত্যেকটা মিডিয়ার মালিকের স্বাধীনতা হবে। কারণ এখানে এক হচ্ছে দেশের গণতন্ত্র নাই, সবগুলো মালিক পলিটিক্যাল লাইনে, কিন্তু সবারই আপনার বেশি আছে, লিঙ্ক আছে। এখন মালিক বা মালিক সম্পাদক চাকরি দেয়, চাকরি খায়, প্রমোশন দেয়। সাংবাদিকের ঘাড়ে কয়টা মাথা বলেন আপনি? তার তো চাকরিকে, তার তো জীবনও আছে, জীবিকাও আছে, তো সে তো মাথা তুলে দাঁড়াতে পারে না। এছাড়া আগে ছিল ইউনিয়ন, কিন্তু পলিটিক্যাল লাইনে বিভক্ত ছিল না, একটা ইউনিয়ন ছিল। ইউনিয়ন কিন্তু দারুণ প্রেশার ছিল, একটা টেবিল থেকে একটা টেবিলে একটা সাংবাদিক কর্মচারীকে ট্রান্সফার করতে ইউনিয়ন কিভাবে ভূমিকা রাখবে সেটা চিন্তা করতো। এখন সেটা নাই, পলিটিক্যাল লাইনে বিভক্ত। এবং আমরা যারা সাংবাদিক, তারা কিন্তু আমরা যে আদর্শে বিশ্বাস করি সেটা আমি প্রফেশনেও বাস্তবায়ন করার চেষ্টা করি। এইটি হচ্ছে সবচেয়ে বড়। আপনি যেটা বললেন, ধরেন এবারে অভ্যুত্থানে চেঞ্জ হয়েছে, সব পত্রিকায় মাথা বদলে গেছে না, ভিতরে ঢুকে গেছে না। কারণ একটি দল, আপনার 150 কোচিং সেন্টার আছে, সেখানে সাংবাদিক উৎপাদন হচ্ছে, সেখানে ডাক্তারে ভর্তি হওয়ার জন্য হচ্ছে, বিদেশে পড়ানোর জন্য উৎপাদন হচ্ছে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঢুকাই দিচ্ছে। হয়তো তারপর আপনি পুরানো সাংবাদিক দেখবেন যে আপনার ঘাড়ের উপরে একজন ওই এক জায়গায় ট্রেনিং নিয়ে এসে উৎপাদিত এক সাংবাদিক বসে গেছে। এবং আপনি দেখেন অনেকগুলো সাংবাদিক, ধরেন আমি যতই বলেন না কেন, আমি কিন্তু বাংলা ভিশন এবং এনটিভি দুটোকেই কিন্তু আমি মজলুম
প্রতিষ্ঠান মনে করি। ওই সময়ে দুর্বিষহ তিনি ওই নিউজের NTV দায়িত্বে ছিলেন ছিলেন এক সময়। এনটিভিতে, তাই না? আপনারা কিন্তু যতই বলেন এই যে জিগজ্যাগ রাস্তা দিয়ে টিকে আছেন, এটাই বেশি, জি। এইটাই বেশি। তারপর আমি বলবো যে আসলে যতক্ষণ পর্যন্ত এই দেশে 55 বছর স্বাধীন হয়েছে, অনেক সূচকে কিন্তু এগিয়েছি, কিন্তু গণতন্ত্রের রাজনীতির সূচকে পিছিয়ে গেছি। রাজনীতিতে যতক্ষণ গণতন্ত্র, আমি বলি যে দেশে যতটুকু গণতন্ত্র ততটুকু গণমাধ্যমের স্বাধীনতা। এখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু হলে ফটো কাট চলে আসে, একসঙ্গে আমাদের জন্য এক ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে কিনা যে সংবাদের যে ভিত্তি থাকে সেটি দুর্বল থাকে অনেক ক্ষেত্রে, সেই জায়গাটা চ্যালেঞ্জের মধ্যে পড়ছে কিনা গণমাধ্যম এবং এই সামাজিক মাধ্যম? চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। যেমন উনি বললেন যে ফ্রিডম কামস উইথ রেসপন্সিবিলিটি, মানে ফ্রিডম আপনি পাবেন। এখন মেইন স্ট্রিমের যে চ্যালেঞ্জগুলো আসছে, আমরা হয়তো আমাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে সোশ্যাল মিডিয়ার যে এখন বাড়ি কি বলবো যে এক ধরনের অ্যাগ্রেশন চলছে, সেটাকে হয়তো এক চ্যালেঞ্জ হিসেবে মনে করছি। তাই মনে করি যে চ্যালেঞ্জ একই সঙ্গে অপরচুনিটিও। ধরেন মেইন স্ট্রিমে যে রেসপন্সিবল জার্নালিজমের কথা বলা হয়, সেই রেসপন্সিবল জার্নালিজম তো একটা ক্রাইসিসের মধ্য দিয়ে মানুষকে তো এমার্জ করে। এই যে সোশ্যাল মিডিয়াতে এখন যেভাবে একটা প্রাদুর্ভাব ঘটেছে, ফটো কার্ডের কথা বলা হচ্ছে, এগুলোকে কনফ্লিক্ট করা বা এগুলোকে কন্ট্রাডিক্ট করা বা কনফ্রন্ট করে ভালো সাংবাদিকতার একটা সুযোগও কিন্তু তৈরি হচ্ছে। কিন্তু আসলে ওই জায়গার মধ্যে আমি অবশ্যই আত্মসমালোচনার সুযোগ আছে। ওই জায়গার মধ্যে যে রিসোর্স দেওয়া দরকার, যে প্ল্যানিং দরকার, যে ট্রেনিং দরকার, যে ইনভেস্টমেন্ট দরকার, যে ধরনের আপনার কি বলবো যে ইনোভেশন দরকার, এই জায়গাগুলোতে গণমাধ্যমের আমি মনে করি এখনও অনেক সীমাবদ্ধতা আছে এবং সেই এফোর্টেরও অভাব আছে। আমরা আনুষঙ্গিক সংকটের কথা বললাম, যে প্রাতিষ্ঠানিক বা রাজনৈতিক বাস্তবতা অথবা আমাদের সদিচ্ছার বিষয়গুলো, সেগুলো আছে। একই সঙ্গে আমাদের ইন্টারনাল যে ক্যাপাসিটি ডেভেলপমেন্টের ব্যাপার আছে, সেখানেও কিন্তু আমরা আমাদের অনেক বছর অতিক্রান্ত হয়েছে, কিন্তু ওই জায়গাগুলোতে আমরা যথাযথ মনোযোগ দেইনি। রেঞ্জিং ফ্রম মালিকানা, অবশ্যই যারা ইনভেস্ট করছেন তাদের ইনভেস্টমেন্ট একটা কি ফ্যাক্টর, ইনোভেশন একটা কি ফ্যাক্টর, ট্রেনিং একটা কি ফ্যাক্টর, একই সঙ্গে রেসপন্সিবিলিটি একটা বড় ব্যাপার। আমি মনে হয় সব কিছুর একটা কালেকটিভ একটা চর্চা বা একটা অনুশীলনের বিষয় ছিল আমাদের গণমাধ্যমে। সেটা এখন পর্যন্ত কি বলবো যে অত ওয়াইডলি দেখা যাচ্ছে না। কিছু কিছু প্রতিষ্ঠান হয়তো বা তারা চেষ্টা করছে, তারপরেও এগুলো রিমার্কেবল না। তো সোশ্যাল মিডিয়ার এবং যে বিভিন্ন ব্রাঞ্চ যেগুলো স্পেশালি ধরেন ফেসবুক, ইউটিউবের কথা আপনি বলেন, সেটাও কিন্তু আমরা টেলিভিশন এখন অ্যাজ এ বক্স কিন্তু আমাদের কন্টেন্টগুলো কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতেও আমরা দিতে পারছি। সুতরাং ওইখানে আপনার বস্তুনিষ্ঠতা রক্ষা করে যদি আমরা ভালো সাংবাদিকতা করি, তাহলে যেগুলো রিলায়েবল না, যেগুলো ডিসইনফরমেশন, যেগুলো মিস ইনফরমেশন, যেগুলো রিমার্ক, সেগুলো কিন্তু আমরা কিন্তু কনফ্রন্ট করতে পারি। তো অল অ্যাবাউট যেগুলো আমাদের ক্যাপাসিটির ব্যাপার। আমি মনে করি যে না, আপনার 20 বছরে আছেন, কেউ 30 বছরে গেছে, এই সময়ের মধ্যে এনাফ টাইম নিজেদেরকে ম্যাচুরিটির সঙ্গে তৈরি করা, গড়ে তোলা এবং সময়ের সঙ্গে সঙ্গে নিজেদেরকে আপডেটেড করা, সেই জায়গাগুলোতে সময় আসছে। একটা নতুন বাস্তবতায় প্রতিটা মিডিয়ার সেই দায়বদ্ধতা তৈরি হওয়া উচিত। এবং একই সঙ্গে যে আমাদের মানে ওয়েলবিংয়ের কথার একটা বড় ওয়েলবিংয়ের কথা আসছে, আমাদের ক্যারিয়ার ড্রিমের বিষয়টা আসছে, এগুলো যদি সব কিছু মিলিয়ে যদি আমরা বিষয়টাকে একটা কি বলবো যৌথ একটা প্রচেষ্টা নেই, তাহলে আমি মনে করি যে গণমাধ্যম উপকৃত হবে। শুধু গণমাধ্যম যদি উপকৃত হয়, এটার বেনিফিট ট্রিকল ডাউন হবে আমাদের রাষ্ট্রীয় ধরুন গণতান্ত্রিক চর্চার মধ্যে, আমাদের প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার মধ্যে, জবাবদিহিতা প্রতিষ্ঠানের মধ্যে, যেগুলো আমরা চাই। আমরা সুশাসনের কথা বলি, তো সুশাসনের জন্য সুশাসন কে আপনাকে অ্যাকাউন্টেবল করবে? মিডিয়া করবে। মিডিয়া নিজেই যদি ঠিকমতো স্ট্রাগল করে, খুঁড়িয়ে হাঁটে, তাহলে অ্যাকাউন্টেবল করবে কাকে? সুতরাং মিডিয়ার মাজাটা শক্ত করতে হবে, মিডিয়াকে আরও স্ট্রেনদেন করতে হবে এবং স্ট্রেনদেন করতে হবে ইন্টারনালি বোথ এক্সটার্নালি। রাষ্ট্রীয়ভাবেও মিডিয়াকে আপনাকে সেইভাবে দৃষ্টি দিতে হবে এবং আমাদের যারা নীতি নির্ধারক আছেন, ধরুন যে আপনাদের একটা স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা বলা হয়েছে, সেটা থাকবে। তারা আমাদের উপর এক ধরনের নজরদারি থাকবে, যেখানে ধরেন যে কোনো এক্সেস হয়, যেখানে ধরেন কোনো ধরনের অতিরঞ্জন হয়, সেই বিষয়গুলোকে প্রাতিষ্ঠানিকভাবে ডিল করার কোনো প্রয়াস কিন্তু এখন নাই। আছে প্রেস কাউন্সিল আছে বা ইত্যাদি আইনি কিছু বিষয় আছে, কিন্তু এগুলোর কার্যকর বাস্তবায়ন কোনো দেখা যাচ্ছে না। আসলে সব কিছুই হচ্ছে কি একটা দলীয় বা একটা যে সুবিধাবাদের ভিত্তিতে এই সিদ্ধান্তগুলো হয়ে থাকে। মিডিয়াকে মিডিয়ার মতো স্বাধীন একটা সত্তা হিসেবে গণ্য করে যদি আমরা এই প্রবলেমগুলো অ্যাড্রেস করার চেষ্টা করি, তাহলে আমি মনে করি যে জেনারেলি সারা দেশ এটাতে উপকৃত হবে, গণতন্ত্র উপকৃত হবে, আমাদের ডেভেলপমেন্ট উপকৃত হবে এবং আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো।
তো দ্যাটস দ্য রেসিপি অনলি। এর বাইরে আর কোনো ম্যাজিক রেসিপি নাই। স্যার আমি একটা জিনিস বলি যে অপতথ্য সাধারণত গণমাধ্যমের ছড়ানোর সুযোগ কম, কোনো কোনো ক্ষেত্রে কিছু ভুল তথ্য গেলেও সেটিকে আবার কারেক্ট করার সুযোগ থাকে গণমাধ্যমগুলোর, কিন্তু সামাজিক মাধ্যমে যে অপতথ্য ছড়ানো হয় বা উদ্দেশ্যমূলক যে তথ্যগুলো ছড়ানো হয় সেগুলোর সাথে এখন মূল গণমাধ্যমকে গত 17 বছর গণমাধ্যম কিছু চাপের মধ্যে থাকার কারণে হয়তো কিছুটা পিছিয়ে ছিল ভূমিকা রাখার ক্ষেত্রে, সেই জায়গায় একটা চ্যালেঞ্জ তৈরি হবে কিনা বা সামাজিক মাধ্যমকে কীভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব, আদৌ সম্ভব কিনা? না, চ্যালেঞ্জ তো তৈরি হবে, কিন্তু যেহেতু মূলধারার গণমাধ্যম এখন সামাজিক যোগাযোগ মাধ্যমকেও ব্যবহার করতে পারছে, তখন কিন্তু দর্শক শ্রোতার সুযোগ থাকছে যে কোনটি সত্য কোনটি যাচাই করার সুযোগ থাকছে। সুতরাং এটি একদিক থেকে যেমন চ্যালেঞ্জ, আবার সুবিধাও। এই মাধ্যমগুলো ব্যবহার করে মূলধারার গণমাধ্যম হয়ে উঠতে পারে। প্রথম কথা হচ্ছে আমরা গণমাধ্যম করতে চাই কিনা, মানে গণমাধ্যম হয়ে উঠতে চায় কিনা, অর্থাৎ গণমাধ্যম হয়ে উঠতে হলে গণমাধ্যমের কর্মীদেরও একটা স্বতন্ত্র অবস্থান, স্বাধীন অবস্থান, তার পেশাদারত্বটাই প্রধান পরিচয় হবে। কোনো দলের আনুগত্য নয়, কোনো মতের আনুগত্য নয়, কোনো মতের বিরোধিতাও নয়। আমি কাউকে সমর্থন করি, এটা যেমন গণমাধ্যমকে ক্ষতিগ্রস্ত করে, আবার আমি কাউর অন্ধভাবে বিরোধিতা করি, সেটাও করে। সুতরাং যেমন ধরেন বন্ধু রনি বললেন যে আমরা 17 বছর পর, এই আওয়ামী লীগের 17 বছর আমরা ফ্যাসিবাদের মধ্যে ছিলাম। আওয়ামী লীগ চলে যাওয়ার পর কি ফ্যাসিবাদ চলে গেছে? আওয়ামী লীগ আসার আগে কি ফ্যাসিবাদ ছিল না? ফ্যাসিবাদ মানে ফ্যাসিবাদী ধারণা, মানে আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা। না হলে আওয়ামী লীগ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এই গণমাধ্যমের মালিকদের তো কোনো সমস্যা হল না, দেখলাম। গণমাধ্যমের ব্যবস্থাপনায় পরিবর্তন হলো, অর্থাৎ আগে যারা নেতৃত্বে ছিলেন তাদের বদল করে আর এক নেতৃত্ব আনা হলো। আমরা তো দেখলাম যে আওয়ামী লীগের সময় যারা আটকলম আওয়ামী লীগের পক্ষে শিরোনাম করেছে, অন্তর্বর্তী সরকারের সময় তারা আবার আটকলম শিরোনাম করেছে, অন্তর্বর্তী সরকার যাওয়ার পর আবার এখন বিএনপির পক্ষে আটকলম শিরোনাম করেছে। টেলিভিশনেরও সবগুলো না, অনেকগুলোর ক্ষেত্রে আমরা প্রথম স্বাধীনতা চাই কিনা, দ্বিতীয় হচ্ছে স্বাধীনতা রক্ষার জন্য যা করার প্রয়োজন সেই পরিবেশ আছে কিনা। কিন্তু পরিবেশের চেয়ে আমাদের ঐক্যটা, এরশাদের সামরিক শাসন জরুরি অবস্থা ঘোষণা করেছে, সরকারি পত্রিকা, তখন সরকারি মালিকানাধীন পত্রিকা ছিল, সব সাংবাদিক সিদ্ধান্ত নিয়েছে 90-এর 27শে নভেম্বর যে আমরা কোনো পত্রিকা বের করব না। বাংলাদেশে 6 তারিখ পর্যন্ত কোনো পত্রিকা বের হয়নি। সুতরাং আমি মনে করি এখানে ঐক্য একটি খুবই জরুরি। আজকে কোনো একটা মাধ্যম যে কোনো কারণেই দখল হয়ে যেতে পারে, বা যে কোনো কারণে যে কোনো গোষ্ঠী করতে পারে, তার বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবে কিনা। কিন্তু এটা যদি দেখে যে এটি যদি বিএনপির সমর্থক বা জামাতের সমর্থক, আমরা কেন যাব, আবার বলবে যে আওয়ামী লীগের সমর্থক বা বামপন্থীদের সমর্থক, আমরা কেন যাব, অথবা এনসিপির সমর্থক। দ্বিতীয় হচ্ছে 5 আগস্টের পর যে ভয়াবহ পরিস্থিতি হয়েছে, মব কালচার, অর্থাৎ আপনি সঠিক সমালোচনা করলেও আপনি আক্রান্ত হতে পারেন। আগে হচ্ছে রাষ্ট্র আক্রমণ করত, রাষ্ট্র মামলা দিয়ে করতো, ওইসব মামলার ঘটনা অন্তর্বর্তী সরকারের সময় ছিল। যিনি বলেছেন যে মন খুলে আপনি সমালোচনা করুন, তার মন খুলে সমালোচনার জন্য তার সময় জেলে যেতে হয়েছে সাংবাদিককে। একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্যে, বক্তৃতা দেওয়ার জন্যে বা সঞ্চালনা করার জন্য সাংবাদিককে ধরে নিয়ে গেছে। তাই এটা কি ফ্যাসিবাদ না? তাহলে আমরা ফ্যাসিবাদের ওই সময়ের তারিখ নির্ধারণের চেয়ে আমরা যাতে চরিত্রটা নির্ধারণ করি, আমরা যাতে তার বৈশিষ্ট্যটা নির্ধারণ করি, আমরা যাতে দেখি তার কাজটিকে। আওয়ামী লীগ আমলে অন্যায়ভাবে হয়েছে, অবশ্যই সেটা আমরা ফ্যাসিবাদ, কিন্তু ফ্যাসিবাদী ধারণাটা চলে যায়নি। আরেকটি হচ্ছে সমাজ তো পরিচালনা করে সেখানে রাজনীতির একটা বড় ভূমিকা থাকে। রাজনীতি যদি সহিষ্ণু না হয়, রাজনীতি যদি সবসময় কর্তৃত্ববাদী হয়, রাজনীতি সবসময় যদি প্রশংসা চায়, ক্ষমতা যদি প্রশংসা চায়, তাহলে স্বাধীন সাংবাদিকতা করা কঠিন। যে কথা বলা হচ্ছিল যে আমি যেহেতু ওই পত্রিকায় ছিলাম, ডেইলি স্টার, তারা তত্ত্বাবধায়ক সরকারের আমলে কি করেছে, কিন্তু আওয়ামী লীগ এবং তত্ত্বাবধায়ক দুই সরকারের আমলে আবার তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের রয়েছে এরকম। আমরা যদি একটু অন্য আলোচনায় যেতে চাই, সেটি হচ্ছে জাতীয় সংসদে
সংবিধান সংস্কার নিয়ে বেশ আলোচনা হয়েছে, একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। সংসদে এই আলোচনা এবং এই যে সংবিধান সংস্কার জুলাই আন্দোলনের পরে সেটি আসলে কীভাবে বিবেচনা করবেন এম এ আজিজ? দেখেন, সংসদ যেভাবে চলছে, আমি এর চাইতেও আরও ভায়োলেন্ট হওয়ার কথা ছিল, সেটা হয় নাই। আমার ধারণা সংসদে সব সমাধান হবে, কারণ আমার বাড়ি বাঘাবাড়ি। বাঘাবাড়িতে কিন্তু বিরাট বিরাট মাঠ আছে, সেখানে মাঠ সার আছে না, সারকে গ্রামের ছেলেরা একটা সার আর এক গ্রামের সারের সাথে লড়াই লাগাই দিত। দেখা গেছে সবচাইতে শক্তিশালী সার সে যদি তার গ্রামের সীমানা ক্রস করে, তখন আর সে ওই দুর্বল সারের সাথেও পারে না, এরকম হইতো। তো সুতরাং এখন সংসদের যেভাবে গঠন হয়ে গেছে এবং তার যে অপোজিশন, আগে যেসব বলছে যে হয়তো আমরা ভাবছিলাম যে বয়কট হবে, অমুক হবে, তমুক হবে, তখন এই যে গতকালকেও দেখলাম প্রেসিডেন্টের ভাষণের উপরে বক্তৃতা, সেখানে সবাই প্রেসিডেন্টের ভাষণের উপরে বক্তৃতা না দিয়ে এদিক ওদিক গুলি মারতেছে, নানান কথা আলোচনা করতে, কিন্তু বয়কট তো করে নাই, আলোচনায় তো ছিল। এখন ধরেন যেটা বলা হয়েছে যে ধরেন এই আপনার বিএনপি পক্ষ থেকে সালাউদ্দিন সাহেব বলছেন যে তারা যেটা জুলাই সনদ, জাতীয় সনদ স্বাক্ষর করেছে, সেটা তারা টোটো বাস্তবায়ন করবে। সেখানে তো নোট অফ ডিসেন্টও আছে, সেগুলোতে ওইটাতে লেখা আছে যে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তারা যদি পিপুলস ম্যান্ডেট পায়, জনগণের ম্যান্ডেট পায়, তাহলে তাদের মতো করে বাস্তবায়ন করতে পারবে। তাহলে যদি আপনি নির্বাচনের কথা বলেন, সংসদ নির্বাচনে, তাহলে তো বিএনপি তাদের নোট অফ ডিসেন্ট বাদ দিলে তো তাদের 31 দফা থাকে, তাদের যে আগের 31 দফা ছিল, বাকিগুলো তো নোট অফ ডিসেন্ট দেওয়া, তো 31 দফা থাকে। তো আমার বক্তব্য হচ্ছে অভ্যুত্থানের শক্তি পার্লামেন্টে আছে। এখন ওই জুলাই সনদ বা সাংবিধানিক আদেশ এইসব ঝগড়াঝাটি না করে সংবিধানের ভিতরের থেকে সবাই আপনার গঠনমূলক সমালোচনা করে, আমরা তো আইনের শাসন চাই, সুশাসন চাই, গণতন্ত্র চাই, এইসব জায়গা প্রতিষ্ঠিত করতে যতগুলো সংস্কার দরকার সেখানে একমত হওয়া দরকার। কমিটি গঠন করা হয়েছে, সেখানে বিরোধী দলের প্রধান বলেছেন যে আমাদের জন্য সমান সমান রাখা হয় সদস্য। এটা তো সম্ভব না। এক জায়গায় 2/3 মেজরিটি জনগণ ভোট দিয়ে দিয়েছে, আর এক ধরনের 1/2, 2/3 হয়তো রাখবে না। হ্যাঁ, এটা দিয়ে হয়তো ওনারা অসন্তুষ্ট হবে, কিছু করার নাই। তার ভিতরে আমি বলবো যে বৃহৎ দল বিএনপি যেহেতু 2/3 মেজরিটি পেয়েছে, তারা যা করবে তাই তো হবে। সুতরাং সেই সুযোগে তারা স্বৈরাচারী মনোভাব দেখাবে, এটাও উচিত না। যেটা সংস্কার করা উচিত, তার 70 রেঞ্জের ফ্লোর ক্রসিং, এটা নিয়ে তো কোনো দ্বিমত নাই, এটা সে একমত হতে পারে। এখন বিএনপি 2/3 মেজরিটিতে করলো না, তাহলে তো হলো না, এটাতে তো কোনো বাইন্ডিংস নেই। আবার সংবিধানে অনেকগুলো দুষ্টামি আছে। ধরেন 7 অনুচ্ছেদে বলা আছে যে আপনি যদি সংবিধানের মৌলিক ইস্যু সংস্কার করেন এবং আপনি তাতে যদি সমর্থনও করেন, তাহলে আপনি রাষ্ট্রদ্রোহী মামলায় পড়বেন। হ্যাঁ, তো এখন আমি সংবিধান তো পড়লাম, দেখছি তো এটার বাইরের থেকেও অর্থাৎ 7 অনুচ্ছেদের বাইরের থেকেও অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু বাস্তবায়ন করা সম্ভব, অনেক দূরে বাস্তবায়ন করা সম্ভব। ধরেন আপনার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, এটা তো কোনো বাধা নেই, সংবিধানেও বাধা নেই, আপনি সেখানে ছাড় দেন। গণতন্ত্র যদি চাইতে চান, অভ্যুত্থানে তো জীবন দিছে, জনগণ জীবন তো দিছে, আপনি সেখানে ছাড় দেবেন। এবং বিএনপির তরফ থেকে যেমন বলা হয়েছিল যে অপোজিশন থেকে ডেপুটি স্পিকার চাইছিল, তো দেয় নাই। তারা বলছে জুলাই সনদ এবং সংসদ সংস্কার পরিষদ প্যাকেজ দিলে যদি হয় তাহলে তারা দিবে, দেয় নাই। তারা ডেপুটি স্পিকার নিজেরা নির্বাচন করে নিছে। তো এই জন্য আমি বলছি যে দলের এই যে সংস্কার পরিষদ এই যে আছে, এখানে দেখেন পরিষ্কার আছে সব। ধরেন বিএনপি আপনার চাইছে, ধরেন উচ্চকক্ষ বলছে, এখানে একটা ঘটনা আছে, দেখেন উচ্চকক্ষ কোথায় আছে দেখি, ধরেন এই যে উচ্চকক্ষ, ধরেন এখানে বলা আছে 24টা দল উচ্চকক্ষে করার পক্ষে একমত। আচ্ছা, 7টি দল এবং জোট নোট অফ ডিসেন্ট দিছে, অর্থাৎ বিএনপি চায় যতগুলো সংসদের সিট অনুপাতে উচ্চকক্ষে যাবে। আর 11 দল অর্থাৎ জামাতের নেতৃত্বে 11 দল তারা বলছে যে না,
ভোট যত পার্সেন্ট পাইছে তত পার্সেন্ট যাবে। এখানে আমি একটু বলি, নিচে দেওয়া আছে, বিএনপি তো এটাতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, লাস্টে লেখা আছে নোট, অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তাহলে কি দাঁড়াইলো? তাই এটা তো তারা বাধ্য না বাস্তবায়ন করতে। রেজাউল করিম রানী, আপনার কাছে একটু যেতে চাই, সংবিধানের মধ্য থেকে সংবিধান সংস্কার এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণের দিকে যাবে কিনা আসলে এই সংসদ, জি কি মনে হচ্ছে? অবশ্যই যাবে। আমি তার আগে একটু রেসপন্স করি। এই যেমন ধরুন বিগত আমলের মিডিয়াটা আওয়ামী ফ্যাসিবাদের একটা এক্সক্লুসিভ অভিজ্ঞতা। ফ্যাসিবাদ অবশ্যই একটা প্রবণতা, একটা মানসিকতা। এই জন্য আমি বলি আওয়ামী লীগকে একটা নফসানিয়াত বলি, খাসিলত। এটা আপনি অন্য যে কোনো দল করেও এটা ধারণ করতে পারেন, আপনি অন্য নামেও। হাসিনা ৭১ চেতনার নামে সবচেয়ে বেশি ৭১ বিরোধী রাজনীতি করছে, একইভাবে আপনি জুলাই চেতনার নামে সবচেয়ে বেশি জুলাই বিরোধী রাজনীতি করতে পারেন, একই জিনিস হবে সেটা। তো ফলে এবং বিগত 3টা নির্বাচন যে হলো ভোটবিহীন, একটা মিডিয়া কি একটা ব্ল্যাঙ্ক পাতা, একটা পত্রিকা ধরেন এটা কালো ব্ল্যাঙ্ক কাগজ ছাপছে, সবাই তো কিন্তু কলঙ্কিত না, কিন্তু নির্বাচন অনিয়মের লিখেছে। খবর তো জানিয়েছে। কিন্তু কলঙ্কিত না, নির্বাচন লিখেছে। না আপনার সেগুলো কলঙ্কিত কলঙ্কিত নির্বাচন আমি লিখেছে। দেখাইতে পারবো প্রত্যেকটা মিডিয়া শেখ হাসিনার বিজ্ঞাপন, শুভেচ্ছা, সেটা তার জন্মদিনে করা হয়েছে, সেটা ভয়ে করছে। প্রধানমন্ত্রী ছিলেন। জন্মদিনে শুধু না, নির্বাচনের পরে অভিনন্দনের বন্যায় পত্রিকার পাতাগুলো সয়লাভ হয়ে গেছে। সেটা সৌরভে বলছেন, কেউ 8 কলাম করছেন, কেউ 9 হ্যাঁ, সৌরভে উল্লেখ করেছেন। বিরল ব্যতিক্রম বাদে, বিরল মেইন স্ট্রিম মিডিয়া মোটামুটি সবই বিরল ব্যতিক্রম বাদে, এটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হবে। তথাকথিত মূলধারার মিডিয়া আওয়ামী ফ্যাসিবাদের কাছে আত্মসমর্পণ করছিল, এইটা স্বীকার না করলে সত্যের অপলাপ হবে। এখন তো ফলে এবং এর কারণে আপনার এবং এখন দেখেন আপনি আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পরে আপনি সাংবাদিকের লেবাস ধইরা আওয়ামী লীগের কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য আপনি অ্যাক্টিভিটি শুরু করে দিবেন, যেখানে আপনার আদালতের আদেশে তার কার্যক্রম স্থগিত আছে, ফলে এটা তো অপরাধ হবে। তখন আপনি কিন্তু আর সাংবাদিক পরিচয় থাকবেন, আপনাকে আওয়ামী ক্যাডার হিসেবে আখ্যায়িত করা হবে। এই যে নিরপেক্ষতার সমস্যা হলো এটা। আপনি পলিটিক্যাল অ্যাক্টিভিটি করতে যান যখন, হ্যাঁ, তখন আপনাকে যখন বাধা দেওয়া হয় না তখন আপনি সাংবাদিক, বাধা যখন দেওয়া হয় না তখন আপনি ঠিক আছে, বাধা দিলেই। আমি একদম উদাহরণে দিচ্ছি যে এই যে নির্বাচনের সংবাদ পরিবেশন করার কারণে আমার এক সহকর্মী, আমার এই টেলিভিশন চ্যানেলের এক সহকর্মী কিন্তু দীর্ঘদিন সংবাদ ক্ষেত্রে বাইরে রাখা হয়েছিল, কারণ এটি সরকারের নির্দেশ ছিল যে সেই জন্য আর কোনোভাবে সংবাদ ক্ষেত্রে ফিরতে না পারে। সেটি কিন্তু করতে হয়েছে। তার মানে গত 17 বছর আমরা নানা ধরনের চাপের মধ্যে রাখতে হয়েছে মিডিয়া। ফলে এটা স্বীকার করতে হবে যে এখানে আপনার সাংবাদিকতা করার সুযোগ। অন্তর্বর্তী সরকারের আমলেও অনেকে পর্দার বাইরে থাকতে হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আমলটাকে আমরা যদি হাসিনা আমলের সাথে তুলনা করি, এটা একটা অসামঞ্জস্যপূর্ণ তুলনা হবে। কারণ হলো মাঝখানে একটা গণ অভ্যুত্থান হয়েছে, এটা আমরা ভুলে যাচ্ছি। ফলে গণ অভ্যুত্থানের ফলে যে নতুন সোশ্যাল কন্ট্যাক্ট, নতুন রিয়েলিটি, এটাকে আপনার আমলে নিতে হবে। গণ অভ্যুত্থানের পরে আপনি মত প্রকাশের স্বাধীনতার নামে আওয়ামী লীগের পক্ষে মত উৎপাদন করবেন, এটাকে মত প্রকাশের স্বাধীনতা বলা যাবে না। আনিস আলমগীর আওয়ামী লীগের পক্ষে মত করেছে কিনা? আনিস আলমগীর করেছে, আপনার সরকার তাকে সেটা সে আদালত ডিফেন্ড করবে। তাহলে তো আপনি সবই এসে শুধু কি আনিস আলমগীরকে গ্রেফতার করেছে, আর কাউকে গ্রেফতার করেনি? না না, আমি বলি কে আনিস আলমগীর তো বাংলাদেশে শোনেন, আমি রনি ভাই বলি, করলে কি একটু সেটা বলতে দেন। ন্যায্যতা পায়? আমার ন্যায্যতা পায়। ঠিক আপনি তো আছে, সাংবাদিকের কথা বললেন। সাংবাদিকের কথা বলিনি, না, আমি না, বলছি আওয়ামী ক্যাডার যারা আওয়ামী লীগ অ্যাক্টিভিটি করছে, সাংবাদিকতার আন্ডার কভার ব্যবহার করে, কে এটা করেছে? crime। যেই করুক, সেটা কালাচোরার বাপ করলো সেটা ক্রাইম, সেটা করা যাবে না, পেশাদারিত্ব। আমরা সংবিধানের দিকে যাই একটু। ফলে এটাকে এই জন্যই এই যে এখনো এক ধরনের নিরপেক্ষ মুনাফিকি শুরু হয়েছে, সে তার পলিটিক্যাল অ্যাক্টিভিটি করতেছে, যখন আপনি ধরবেন সে বলবে আমি তো সাংবাদিক, সাংবাদিকদের কাবার ব্যবহার করে। আমি তো গণতান্ত্রিক সমাজে পলিটিক্যাল অ্যাক্টিভিটি করতে পারবে না। পলিটিক্যাল অ্যাক্টিভিটি করা এক জিনিস, আর হইলো ফ্যাসিবাদের পক্ষে মতামত উৎপাদন করা আরেক জিনিস। আপনি যখন বলছেন আপনি নাম বলতে হবে যে অমুকে এটা করেছে। আমরা ব্যক্তি নিয়ে আলোচনা করছি না, আমরা আইডিয়া নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, ওই যারা অন্তর্বর্তী সরকারের যারা সমালোচনা করছে সবাই ফ্যাসিবাদের পক্ষে করছে। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আমার কোনো আগ্রহ নেই। আচ্ছা, আমার আগ্রহ হইলো মত প্রকাশের স্বাধীনতা এবং ফ্যাসিবাদের পক্ষে মতামত উৎপাদন, দুটো এক জিনিস না। দ্যাট ইজ মাই পয়েন্ট। হ্যাঁ, আপনি এখানে আনিস আলমগীর আপনার বন্ধু হইতে পারে, তার প্রতি আপনার দরদ থাকতে পারে, এটা কোনো সমস্যা নাই, কিন্তু আমারও সে শত্রুও না বন্ধুও না। আমি দেখব যে এখানে একটা গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের ফলে নতুন যে সোশ্যাল কন্ট্যাক্ট, নতুন যে রিয়েলিটি, এটা আমলে নেওয়া হচ্ছে কিনা আলাপে। আমি দেখলাম যে আলাপে এটা মিসিং আছে। দ্যাট ওয়াজ মাই পয়েন্ট। যাই হোক, আপনি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, দেখেন এখানে এই যে জুলাই
জুলাই সনদ নিয়ে কারো কোনো দ্বিমত নেই, সমস্ত দলগুলোই শুধু এনসিপি বাদে এটা স্বাক্ষর করেছে। স্বাক্ষর NCP শেষে এসে করেছে একদম। এবং জুলাই অধ্যাদেশ বইলে এখানে যে একটা পেজ অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে রাখছে, সেইখানে জামাত জুলাই সনদ বলতে কি বুঝে আর বিএনপি কি বুঝে দুটোর মধ্যে পার্থক্য আছে। বিএনপি জুলাই সনদ বলতে যেটা বুঝে এবং জাতির সামনে সারা দুনিয়ার সামনে যেটাতে স্বাক্ষর করেছে সেইটা হলো এইটা, এবং এইটা সে বাস্তবায়ন করতে প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ, এটা করবে সে। এবং অধ্যাদেশ না। সে যে ইস্তেহার প্রণয়ন করবে আপত্তি সহ না, আপত্তি সহ আপত্তি কোনো বাদ দিয়ে। আপত্তি সহ তো বৈধ স্বীকৃত করা হয়েছে। বৈধ এবং স্বাক্ষর আরো শেষ করি, আলী রিয়াজ আউলা বাজায় দিয়ে গেছে। আজকে আমরা একটু সময় কম। তো এবং সে যে ইস্তেহারটা প্রণয়ন করছে সেই ইস্তেহারের সাথে এই যে সে যে স্বাক্ষর করছে এটা একটা সামঞ্জস্য আপনি খুঁজে পাবেন। আমি দুই হাতে নিয়ে পয়রা মিলায় দেখছি, জি। কোনো অসামঞ্জস্য নাই। এইবার তাহলে আলাপ কোথায় উঠতেছে? আলাপ উঠতেছে যে ন্যারেটিভ একটা, যে জুলাই সনদে যারা নোট অফ ডিসেন্ট দিছে এরা ছিল প্রথমে কি শুনলাম যে গণ অভ্যুত্থান বিরোধী। ফলে এই যে গণ অভ্যুত্থানের একটা সিঙ্গুলার আপনার ক্রেডিট দাবি করে, এটা হাসিনার পলিটিক্স। ৭১-এর রাজনীতি নিয়ে হাসিনা যা করছে, গণ অভ্যুত্থান নিয়ে একই রাজনীতি, আমরা সংসদও দেখছি বিভিন্ন জনের আলোচনায় যে গণ অভ্যুত্থানকে একটা মনোপলি করার চেষ্টা করা হয়েছে। ৭১-এর যুদ্ধটা যেরকম জনযুদ্ধ ছিল, বাংলাদেশের জনগণের অর্জন ছিল, এই গণ অভ্যুত্থানটাও বাংলাদেশের জনগণের অর্জন, এটা কোনো একক দলের ব্যক্তির ক্রেডিট না। তো ফলে সেইখানে এবং গণ অভ্যুত্থানের বড় আকাঙ্ক্ষা কি? একটা গণতান্ত্রিক রাষ্ট্র, দল যার যার রাষ্ট্রসভার, তাই না? সেটা কে বাস্তবায়ন করবে? যারা গণতান্ত্রিক রাজনীতি করে, যারা আরএসএস মডেলের, বিজেপি মডেলের, ইডিওসেন্টি মতাদর্শপন্থী রাজনীতি করে, সে তো আর গণতন্ত্র সাপোজ যে ধরনের শরিয়া কায়েম করবে বা ইসলামী খেলাফত করবে, তার জন্য তো জুলাই সনদ বাস্তবায়ন হোক বা না হোক কিছু আসা যায় না, এটা তার ইস্যু হওয়ার কথা না। কিন্তু সে দেখবেন সবচেয়ে বেশি সোচ্চার এই বিষয়ে। হ্যাঁ, এখন প্রবলেম হলো, আপনার প্রশ্নটা শেষ করি আমি তাহলে, জুলাইয়ের আকাঙ্ক্ষা বলতে এক একজন এক একটা বুঝে, কিন্তু রিয়েলি বাংলাদেশের জনগণ বুঝে যে যেই ধরনের ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে বাংলাদেশ ছিল সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সেটার অবসান হয়ে মানুষের মানবিক মর্যাদাবোধের স্বীকৃত হবে। এবং এখানে আওয়ামী লীগের রাজনীতির অবসান কিভাবে হবে? হবে একটা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপায়ণের মধ্য দিয়ে। সারাদিন আওয়ামী লীগ চিৎকার করলে হবে না। ঠিক আছে, জহিরুল আলম যদি জান যে এই সংস্কারের আসলে কোন দিকে আমরা যাচ্ছি, এবং আজকে বেশ বিতর্ক হয়েছে সংসদে এইটি নিয়ে, পরে কমিটিও করা হয়েছে, এবং কোনো কোনো ক্ষেত্রে যেমন এই সরকারের যে আদেশটি, অন্তর্বর্তী সরকার যে আদেশ, সেটি কোনো ক্ষেত্রে প্রতারণাও বলা হয়েছে। সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন এটি প্রতারণা। জুলাই সনদের যে আদেশটি পরে যে গেজেটটি জারি করেছিল সরকার, সেটিকে তিনি প্রতারণা বলেছেন। এবং উনি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েও সেটি বলছেন এটি আসলে নির্বাচন কমিশন করতে পারে না। না, এখন মানে জেনারেলি তো ধরেন বিএনপির স্টেটমেন্টের মধ্যে তো এটা তারা বলছে যে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে তাদের কোনো সমস্যা নাই, এবং আসলেই নাই। যেগুলো হচ্ছে যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স আনার জন্য রাষ্ট্রের কিছু ইনএভিটেবল, কিছু অপরিহার্য পরিবর্তন, কিছু সংস্কারের প্রত্যাশা, এটা কিন্তু এগুলো খুব নতুন করে আলী রিয়াজ সাহেব ঐকমত্য কমিশন গঠনের মাধ্যমে মানে কিছু আবিষ্কার করেছেন। বিষয়টা এরকম, এটা একটা ইনহেরেন্ট একটা ডিজায়ার। হ্যাঁ, এই ডিজায়ারটা ধরেন যে ওই ফ্যাসিজমের সময় থেকেই কিন্তু এই আলোচনাগুলো হয়ে আসছে, এবং বিএনপিও কিন্তু তার 31 দফার মধ্যে কিন্তু অনেকগুলো বলেছে। সুতরাং এই যে হুট করে বলা হয় যে ওনারা কিছু একেবারে আমাদের সামনে নতুন কিছু হাজির করে দিয়েছেন, এরকম না। এটা বহু আগে থেকে, যেমন জুলাইয়ের কথা বলা হয়, এই যে ক্রেডিট সিকিং বা হাইজ্যাকিং দ্য ক্রেডিটস, এইটা না। এই ধরনের মানে প্রত্যাশা বহু কাল ধরে মানুষের মধ্যে আছে, এবং সেটা রাজনৈতিক দলগুলো নানাভাবে সেগুলোকে, ইভেন আপনি ধরেন যে জুনায়েদ সাকি যদি বলবে, উনি তো বলবে যে সংবিধান সংস্কার পরিষদের দাবি হচ্ছে ওনাদের। হ্যাঁ, তো এইটা তো তারা নতুনত্ব কিছু নেই। এখন ঘটনা হচ্ছে যে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে মানে আমরা একটা জার্নি শুরু করলাম মাত্র। এই পার্লামেন্টের মধ্যে যদি আপনি এইটাকে এখন যদি এটার ভেতরে, পার্লামেন্টের ভিতরে আলাপ আলোচনার মাধ্যমে যেগুলো রিজনেবলি ইমিডিয়েট বাস্তবায়নযোগ্য এবং গ্র্যাজুয়ালি বাস্তবায়নযোগ্য, সেগুলো বাস্তবায়ন হবে। বিএনপি সে কমিটমেন্ট এক্সপ্রেসড, এবং এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এবং এটা ছাড়া এটা থেকে স্কেপ করারও কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে বিএনপি হয়তো, যেহেতু তারা একটা সংখ্যাগরিষ্ঠ দল, 2/3 মেজরিটি নিয়ে আছে, তাদের একটা কী বলবো যে একটা ইগো আছে। এই ইগোটা হচ্ছে যে যেগুলো আমাদের টার্মে হবে, মানে আমরা করব, এবং আমরা একটা সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে এটাকে তাদের তারা আপনার সংবিধানের কাঠামোর মধ্য দিয়ে জিনিসটা বাস্তবায়ন করতে চায়। প্রবলেম তো ওইটাই, যদি সেটা বাস্তবায়ন থেকে তারা ডিপার্ট করে, যদি তারা এক্সিট করে, যদি তারা ডিনায়ালে যায়,
তাহলে আপনি তাদেরকে অভিযুক্ত করতে পারেন যে তারা, কিন্তু তারা তো বলছে না। এবং যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট আছে, ওই নোট অফ ডিসেন্ট নিয়ে তো অনেকেরই মতামত আছে, শুধুমাত্র বিএনপি না। যেগুলো যেভাবে চাওয়া হচ্ছে একটা নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক চিন্তা এবং তাদের সুবিধাবাদকে প্রতিষ্ঠা করার জন্য যদি আপনার সংস্কারকে এগিয়ে নিতে হয়, তাহলে এটা অনেকেই সমর্থন করবে না। কারণ এখানে কিন্তু বাংলাদেশের রাজনীতি থেকে একটা শার্প ডিভিশন আছে। কিন্তু আপনার এই বিতর্ক থেকে যারা বেনিফিট রিপ করতে চায়, যারা এটার থেকে বেশি মাত্রা সুবিধা আদায় করে নিতে চায়, তাদের ব্যাপারে কিন্তু সন্দেহ সংশয় কিন্তু আছে। সুতরাং তারা যত বেশি সোচ্চার হবে, যত বেশি এটা নিয়ে ডগিড হবে, যত বেশি তারা অ্যাগ্রেসিভ হবে, তত বেশি সতর্ক এবং সজাগ হওয়ার প্রয়োজন রয়েছে। এবং এটা অ্যাকর্ডিংলি গ্র্যাজুয়ালি বাই ফেজ, আমি মনে করি জুলাই যে সংস্কারের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো আমরা এখনও আশা রাখতে চাই যে 2/3 মেজরিটি নিয়ে এটা না হোক যে উইনার টেক্স অল, বাট গ্র্যাজুয়ালি এটা বাস্তবায়ন হবে। এই যে উইনার টেক্স অল, এখানে সেটি আসলে বিরোধী মতের এক ধরনের সংখ্যা কিনা, বা অন্য জায়গায় এই সংখ্যাটা আসলে ওইখান থেকে তৈরি হয়েছে কিনা? আমরা সংস্কার বলতে কি বুঝি? সংস্কার শুধু পথ, শুধু উপরিকাঠামো, কোন বিধিমালা বদল না? সংস্কার হচ্ছে পুরো রাষ্ট্র কাঠামো বদল। যদি পুরো রাষ্ট্র কাঠামো বদল না হয়, তাহলে আমরা 5 আগস্টের আগের জায়গায় থাকব। সেখানে ওই চেয়ার বদল হবে, চরিত্র বদল হবে না। এবং এনসিপি এবং জামাত ইসলামের কোনো নেতা এটা বলার চেষ্টা করছেন, তার পক্ষে যুক্তিও আছে। একেবারে পুরো অযৌক্তিক বললে বোধহয় ঠিক হবে না। কারণ 2/3 সংখ্যাগরিষ্ঠতা বাংলাদেশের গত 5 দশকের ইতিহাসে খুবই মর্মান্তিক অভিজ্ঞতা। যারাই 2/3 নিয়ে এসেছে, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, এমন জাতীয় পার্টি 2/3 পায়নি। এবারে কি হবে? ধরেন 2008-এর নির্বাচনে যদি আওয়ামী লীগ 2/3 সংখ্যাগরিষ্ঠতা না পেত, এই ফ্যাসিবাদী শক্তি হিসেবে আবির্ভূত হতে পারতো না। তারা অন্তত এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে পারতো না। এটা বাতিল করেছে কিন্তু এর ভিত্তিতে। আবার বিএনপি রাষ্ট্রপতির বিচারপতিদের বয়স বাড়িয়েছে কিন্তু এই 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। সুতরাং কেউ কারো কাছ থেকে কম যায় না। আর যে দলটি 15 বছরে বেশি দেশ শাসন করছে, তার ফ্যাসিবাদী অবস্থানটা শক্তিশালী হয়েছে। এখন যে বিপদটা, যেমন ধরেন বিএনপি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায়, তো দ্বিকক্ষ যদি নিম্নকক্ষের নিম্নকক্ষের আসনের সংখ্যা অনুপাতে হয়, তাহলে ওই উচ্চকক্ষ হতে হবে কি বলে, না সংরক্ষিত পুরশাসন। ওটা হবে সংরক্ষিত পুরশাসন। একটা আছে না সংরক্ষিত 50টি নারী আসন, আর একটি হবে 100 পুরুষ আসন। সুতরাং আমরা আশা করি যে, আমিও মনে করি, এখানে আমরা বোধহয় 4 জনই এটা বললাম যে এটি শুধু সংখ্যাগরিষ্ঠতার জোরে যে কোনো আইন পাশ করা উচিত হবে না। যেমন প্রধানমন্ত্রীর একক, বিরোধী দল এটা নিয়ে খুব জোর করেনি যে, এখনই বলছে না যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী, একই ব্যক্তি সংসদ নেতা। যদি আমি দলীয় প্রধান বাদ দিলাম, যিনি সংসদ নেতা তিনি যদি সরকার প্রধান হয়, কে কার কাছে জবাবদিহি করবে? জি, আমরা সুতরাং এই প্রশ্নটি থেকেই যায়। জি, আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।